জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এখন ইন্টারপোলের দণ্ডাদেশের পরোয়ানা জারির আবেদন করা হবে, যে প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। দুপুরের ট্রাইব্যুনালে কথা জানান প্রসিকিউটর গাজী MH তামিম। রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি। বলেন, শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারের সহায়ক হবে। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার। আসামিরা পলাতক আছেন, তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন, তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটা কার্যকারিতার জন্য। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ভোটার দাঁড়িয়েছে 12,76,95,183 জন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের প্ররোচনায় ভোটার বেড়েছে 4.16%। 2025 সালের 31 অক্টোবরের মধ্যে 18 বছর যারা পূর্ণ করেছেন তালিকায় তাদের নামও অন্তর্ভুক্ত হয়েছে। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। জাতীয় নির্বাচনের আগে পুলিশের জন্য 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এখন শুধুমাত্র সংবেদনশীল এলাকায় সীমিত আকারে বডি ক্যাম কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, ভোটের আগে আনসারের জন্য 17,000 শটগান কেনা হচ্ছে, যা স্বল্প মূল্যে সংগ্রহ করা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। IMF নতুন কোনো শর্ত দেয়নি, তারা সরকারের সার্বিক কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোজার আগেই আমরা চাল গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত হচ্ছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিলো, এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা হয়েছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। যারা দেশের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দুপুরে শহরে শহীদ খোকন পার্কে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু ও হৃদযন্ত্রের রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক
চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়া দিনব্যাপী এই আয়োজনে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করা দরিদ্র মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। প্রকাশ্যে গুলি করে হত্যা, রাজধানীতে আতঙ্ক বাড়ছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও মূল আসামিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। রাজধানীতে চলতি বছরের প্রথম 10 মাসে 198 জন খুনের তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া উইং। রাজধানীতে আমাদের গত 10 মাসের হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। আমরা কিন্তু বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, 2-1টা ব্যতিক্রম ছাড়া। সেগুলোও কিন্তু আমরা তদন্ত চলমান রেখেছি। বিস্তারিত অনুসন্ধান করে দেখছি এখানে ঘটনার উদ্দেশ্যটা কি, কারা কারা জড়িত ছিল। যেহেতু তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই আসলে এই নিয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে নাশকতার চেষ্টা সহ বিভিন্ন অপরাধে 24 ঘন্টায় 1649 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সদর দপ্তর জানায়, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তৎপর ছিল পুলিশ, তৎপর ছিল গোয়েন্দা সংস্থার সদস্যরাও। প্রযুক্তি ও সোর্সের দেয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বিদেশি রিভলভার ও পিস্তল সহ 10টি আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থানে আগুন দেওয়ার উদ্দেশ্যে আনা 30.5 কেজি গান পাউডার ও জব্দ করে তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ গোলা বারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। তিনটি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, কদমতলী থানার শ্যামপুর এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তোলে এই চক্র। মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে চক্রটি অস্ত্রের ব্যবহার শুরু করে। খবর পেয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চক্রের 3 হোতা জাহাঙ্গীর আলম, টিটু ও শামীমকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক ও অস্ত্র। নির্বাচন সামনে রেখে অস্ত্রগুলো ভাড়া দেওয়া হয় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভাঙারি বাড়ি এলাকায় যারা এই মাদক ব্যবসায়ী, যারা এখানে অর্থ যোগান দেয় এবং যারা শ্যামপুর এলাকার ভাঙারি বাড়ি এলাকায় মাদকের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে। সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে 3 জন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা যে প্রতিপক্ষ থাকে, সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে। তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। আমরা তাদেরকে বিস্তারিত তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আজকে প্রেরণ করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করব এই অস্ত্রের উৎস কোথায়। স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে 678 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, গত বছর 29 সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যবেক্ষণ করে অনুসন্ধান শুরু করে। এতে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করছে। প্রাথমিক তথ্য প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা মেলায় দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে 678 কোটি 19 লাখ টাকা মানি লন্ডারিং গুলশান থানায় মামলা করেছে সিআইডি।
আইটি ব্যবসার আড়ালে চালানো মাদক ব্যবসার মূল হোতা সহ 2 জনকে 18 কেজি সীসা সহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, দীর্ঘদিন পর্যন্ত এই চক্র সীসা কারবার করছিল। টানা অভিযানের পর রাজধানীর সীসা বারগুলো বন্ধ হওয়ায় অনলাইন নির্ভর হয়ে পড়ে এই ব্যবসা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দাদের একটি দল ক্রেতা সেজে যোগাযোগ করে ব্যবসায়ীদের সাথে। পরে মাদক ডেলিভারি করতে আসা একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে 18 কেজি সীসা তৈরির সরঞ্জাম ও বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে। এছাড়া রাজধানীতে আলাদা 2টি অভিযান চালিয়ে ইয়াবা সহ একজন চিকিৎসক ও এক মাদক কারবারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত পরশুদিন 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা অনলাইন ভিত্তিক একটি গ্রুপ ফর্ম করে একটা পেজ ওপেন করে তারা সেই সীসা ব্যবসা করছিল এবং সেইখানে আমরা দীর্ঘদিন ধরে ট্র্যাক করে একটা স্টিং অপারেশনের মতো তাদের সঙ্গে আমরা ডিল করে তাদেরকে ধরতে সক্ষম হয়েছে। এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনৈক জনাব আব্দুল আলিম ওয়াসিফ। 21 বছরের নিচে যদি কাউকে পাওয়া যায় ওই বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 2 দিন আগে আমরা রাতের বেলা একটা অভিযান করে অলরেডি তাকে শোকজ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন প্যানেলের ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। অদম্য জবিয়ান ঐক্য নামের এই প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং এজেস প্রার্থী মাসুদ রানা মঙ্গলবার দুপুরে ভাষা বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জয়নাল নুরুল ইসলাম সাদ্দাম। 21 জনের পূর্ণ প্যানেলে আছেন 4 জন নারী ও প্রার্থীও। ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম প্রত্যাশা করেন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবে নির্বাচন কমিশন। এদিন জাতীয় ছাত্র শক্তির প্যানেল ঘোষণা করেন দলটির সভাপতি জাহিদ আহসান। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম সাম্য, এজিএস প্রার্থী ফয়সাল মুরাদ এবং জিএস প্রার্থী শাহিন মিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ফর্ম দাখিলের শেষ দিন নির্বাচন কমিশনের দেখা ফর্ম জমা দিতে নির্বাচন কমিশন কার্যালয়ে দেখা গেছে ভিড়। 21 পদের বিপরীতে 267টি ফর্ম বিক্রি করা হয়। ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। তারা যেহেতু সবাই আমাদের শিক্ষকের যে সম্মান আছে, সম্মানের জায়গা থেকে আমরা তাদের থেকে প্রত্যাশা করি তারা লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবে। যদি কোথাও ব্যত্যয় হয় তাহলে আমরা আপনাদেরকে বিষয়টা ইনফর্ম করব। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা করছি। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 15তম আবর্তনের শিক্ষার্থী কিশোর আঞ্জুম সাম্য। লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া হতে প্রত্যাবর্তনে ইচ্ছুক 170 জন অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। সকালে 6টার পর বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়া বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করছে। রাষ্ট্র মেরামতে 31 দফা প্রচারপত্র বিতরণ উপলক্ষে কুমিল্লা নগরীতে গণমিছিল করছে বিএনপি। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা 6 আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, গণমিছিলে কি বলছেন বিএনপির নেতাকর্মীরা, জানাবেন।
পুতুল, বিকেল ৩টা থেকে কুমিল্লার টমসন ব্রিজ এলাকা থেকে গণমিছিলটি শুরু হয় এবং এখানে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে, এটি কুমিল্লা মহানগরী, এটি কুমিল্লার 6 আসনের কুমিল্লা সিটি কর্পোরেশনের বাইরেও কিন্তু আরও 6টি ইউনিয়ন রয়েছে, সদর দক্ষিণ উপজেলা রয়েছে। তো এই সব এলাকা থেকে কিন্তু বিপুল পরিমাণ বিএনপির নেতাকর্মীরা কিন্তু মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লা টমসন ব্রিজ থেকে মিছিলটি শুরু হয় এবং বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু মূল মিছিলের সাথে সমবেত হয়। আমরা দেখেছি যে চকবাজার এলাকা থেকে এবং ঈদগাহ এলাকা থেকে, মুগলটুল এলাকা থেকে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে কিন্তু তারা দলে দলে মিছিলে যোগ দিয়েছে এবং তারা 31 দফার যে রাষ্ট্র মেরামতের তারেক রহমানের যেই প্রচারপত্র তারা বিতরণ করছেন, তাতে করে তারা প্রত্যাশা করছেন যে এই প্রচারপত্রের মাধ্যমে এই রাষ্ট্র মেরামতের যে 31 দফা, এই নিয়ে মানুষজনকে তারা নানা রকমভাবে উদ্বুদ্ধ করছেন এবং এর সাথে বিএনপির সাথে আগামী নির্বাচনে থাকার জন্য তারা আহ্বান করছেন। এবং কুমিল্লার এই আসনটিতে তিনি মনোনয়ন পাওয়ার পর এখানে বিএনপির যিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ওবায়দুল বারী আবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু নেতৃত্বে তা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু মনিরুল হক চৌধুরীর সাথে যুক্ত হন এবং এখানে বিভিন্ন স্থান থেকে মিছিলটি একটি গণমিছিলে রূপান্তর হয় এবং শহরে কিন্তু এই মিছিলের ব্যাপক একটি প্রভাব পড়েছে যে চতুর্দিক থেকে এত লোক সমাগম হওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার কান্দির পাড়ে লোকে লোকারণ্য অবস্থা, এখানে কিন্তু খুবই ব্যস্ততম এলাকা। মনিরুল হক চৌধুরী মিছিলের এই মুহূর্তে আসলে তিনি কথা বলবেন এবং তাদেরকে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, যেহেতু আগামী 2 দিন পর তারা কুমিল্লার কান্দির পাড়ে একটি বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা আসলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতেই কিন্তু তারা এই জনসমাগম ঘটিয়েছেন এবং গতকালকেও কিন্তু তারা এরকম একটি মিছিল করেছিলেন এবং এটি পুরো শহর প্রদক্ষিণ করে। তো আজকেও কুমিল্লা টমসন ব্রিজ পদুয়ার বাজার এলাকা থেকে মিছিলটিতে বিভিন্ন ইউনিয়নের লোকজনরা এসেছেন এবং তারা কিন্তু এখানে আসলে তাদের যে এখানে আজকের যে মূল আকর্ষণ অনুষ্ঠানের এই গণমিছিলের নেতৃত্ব দিয়েছেন যিনি কুমিল্লা 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির মনিরুল হক চৌধুরী, তিনি তার নেতৃত্বেই সমবেত হয়েছেন এবং তারা আগামী নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি মানুষের প্রতি আহ্বান করছেন এবং মিছিলে নানা রকম স্লোগান দিয়ে রাষ্ট্র মেরামতের 31 দফার প্রচারপত্র তুলে ধরছেন। কুমিল্লা থেকে বিএনপির গণমিছিল সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। হাফ ভাড়া নিয়ে বাস ভাঙচুরের ঘটনায় 72 ঘন্টা পর বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস সহ পুরো দমে ছেড়ে যাচ্ছে স্বরূপকাঠি, বানারীপাড়া, মুলাদি সহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস। এতে যাত্রীদের ভোগান্তি কমেছে, তবে বেশিরভাগ বাস চলাচলে অনুপযোগী থাকায় সব বাস চালানো সম্ভব হচ্ছে না। সেগুলো মেরামত করে পর্যায়ক্রমে সবগুলো বাস চলাচলের জন্য রুটগুলোতে দেওয়া হবে বলে জানান বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা। গত 15 নভেম্বর সন্ধ্যায় হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালে থাকা বেশ কিছু বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। এই ঘটনার পর থেকেই নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। ময়মনসিংহ জেলার ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে আনন্দমোহন কলেজের সামনে প্রভাষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি করেন বিসিএস এর অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি দেওয়া হলেও 32তম বিসিএস এর শিক্ষা ক্যাডারে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে পদোন্নতির জিও না হলে লাগাতার অবস্থান ও কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। এদিকে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় শিক্ষার্থীদের ক্লাস না করে ফিরে যেতে দেখা গেছে। এদিকে কিশোরগঞ্জে একই দাবিতে জেলা সদরের গুরুদয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সকাল থেকেই অবস্থান নেন বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। জেলা সদরের 2 সরকারি কলেজের 91 জন প্রভাষক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অনির্দিষ্টকালের এই কর্মবিরতিতে যোগ দেন। এ সময় শিক্ষকরা দাবি না মানা হলে লাগাতার অবস্থান ও কর্মবিরতির হুঁশিয়ারি দেন। আমার সামাজিক, আর্থিক এবং মানসিক
হ্যাঁ, এই যে ক্ষতিটা হচ্ছে এটা যেন মানে ক্ষতি আর যেন না হয়, যেন দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের প্রমোশনটা দিয়ে দেয়, এটা হলো আমাদের দাবি। কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমরা এর মধ্যেই অতি দ্রুত এটা সমাধান না পাই তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। আমরা এই সার্বিকভাবে শিক্ষা কার্যক্রমের সকল বৈষম্যের অবসান চাই। আমরা চাই শিক্ষা ক্যাডারকে মূল্যায়ন করা হোক, শিক্ষকদের মূল্যায়ন করা হোক, শিক্ষকদের যেন কোনো আন্দোলন করতে না হয়, রাস্তায় যেন না নামতে হয়। বর্ষা মৌসুম শেষ হলেও ডেঙ্গুর হটস্পট বরগুনায় কমছে না আক্রান্তের সংখ্যা। প্রতিদিন 20 থেকে 50 জন আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। বর্তমান জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন 70 জন। জেলার সরকারি হাসপাতালে আইসিইউর ব্যবস্থা না থাকায় মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। এ জেলায় দেশের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হলেও ডেঙ্গুর লার্ভা নিধনে স্থানীয় প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে 26 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 9,366 জন। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা 15 বলা হলেও বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 64 জনে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সিলেট ও রাজশাহীতে মানববন্ধন করেছে ট্রাভেল এজেন্সির মালিকরা। সিলেট বেলা 12টায় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার 4 শতাধিক ট্রাভেল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সময় তারা আইন পরিবর্তন করে নতুন অধ্যাদেশের মাধ্যমে কিছু বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। এই অধ্যাদেশ জারি হলে দেশের বেশিরভাগ ট্রাভেল এজেন্ট ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন বলেও দাবি করেন তারা। এদিকে বেলা 11টায় অলোকের মোড়ে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সামনে কর্মসূচি পালন করেন ট্রাভেল এজেন্সির মালিকরা। এ সময় তারা জানান, খসড়া আইন পাশ হলে দেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সির ব্যবসা হুমকির মুখে পড়বে এবং নতুন উদ্যোক্তা তৈরির পথ রুদ্ধ হবে। দ্রুত ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইন সংশোধন করে ব্যবসা বান্ধব সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানান তারা। ফরিদপুরে শুরু হয়েছে 8 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। শহরের অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগিতায় এই মেলায় অর্ধশতাধিক স্টলে স্থান পেয়েছে বিভিন্ন দেশীয় পণ্য। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কি কি পণ্য পাওয়া যাচ্ছে মেলায় জানাবেন। পুতুল, আপনি জানেন যে মেলার আজকে উদ্বোধন হয়েছে বিকাল 4:30টার দিকে। তারপরেই কিন্তু মানুষের ব্যাপক সাড়া আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশু কিন্তু এখানে আসছে মেলায়, এসে বিভিন্ন রকমের পণ্য কিনছে, কথা বলছে এবং খোঁজখবর নিচ্ছে। আমরা কথা বলেছিলাম মেলায় যারা আয়োজক তাদের সঙ্গে। তারা বলেছেন যে এবারের মেলায় কিন্তু তারা ব্যাপক সাড়া পেয়েছে। 55টি স্টল কিন্তু এই মেলায় স্থান পেয়েছে এবং এই 55টি স্টলই কিন্তু এই ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার কিন্তু শিল্প উদ্যোক্তারা অর্থাৎ ক্ষুদ্র শিল্প যারা জড়িত তারা মূলত এই তাদের উৎপাদিত পণ্য নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং যারা অনলাইন বেস কেন্দ্রিক যে ব্যবসা রয়েছে কুটির শিল্পের সেই পণ্যগুলোও কিন্তু তারা এখানে নিয়ে আসছে তাদের পণ্য প্রসার ঘটানোর জন্য। কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন যে এই জাতীয় মেলার মধ্য দিয়ে উদ্যোক্তাদের ব্যবসার প্রসার যেমন ঘটে তেমনি বাজার ব্যবস্থাপনাও কিন্তু একটি চমৎকার হয় এমনকি তারা মনে করছেন। তিনি বলেছেন এই জাতীয় মেলার মধ্য দিয়ে কিন্তু একটি জেলার কৃষ্টি কালচারের যে বিষয়গুলো থাকে সেটি কিন্তু তুলে ধরা হয় এবং জেলার ক্ষুদ্র মানুষগুলো যারা উদ্যোক্তা হিসেবে আছে, চাকরি বন্য কিছু বিকল্পনা তার নিজের উৎপাদিত পণ্য বাজার করে এবং স্বাবলম্বী হয়, সেই মানুষগুলোর একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু এই জাতীয় মেলা, যে কারণে এই মেলাকে সরকারিভাবে কিন্তু ব্যাপক পৃষ্ঠপোষকতা দেওয়া হয় এমনটি বলেছেন। আমরা কথা বলেছিলাম যে এই মেলায় যারা দর্শনার্থী এসেছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন এই জাতীয় মেলায় এসে তারা কিন্তু বিভিন্ন রকমের পছন্দের অর্থাৎ শখের অনেক জিনিস কিন্তু তারা কিনতে পারে। বিশেষ করে বাসা বাড়িতে শপিং জাতীয় যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিনতে পারে। এর বাইরেও কিন্তু পাট পণ্যের অনেক আইটেম কিন্তু এখানে রয়েছে। পাট পণ্য, কচুরি পান্না পণ্য এইসব উপস্থিত রয়েছে। তো সব মিলে বলতে হয় যে আগামী 10 দিন ব্যাপী চলবে এই মেলা এবং এই মেলার মধ্য দিয়ে এই উদ্যোক্তাদের একটি বড় বাণিজ্যের প্রসার ঘটবে এমনটি প্রত্যাশা করছেন মেলার আয়োজকরা। তুলে ছিল ফরিদপুরের মেলার সর্বশেষ খবর। বিসিক উদ্যোক্তা মেলার খবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন।
ভারতের দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয়েছে কয়েকটি আদালত ও দুটি স্কুল। গুজব কিনা জানা না গেলেও এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু খুঁজে পায়নি পুলিশ। মঙ্গলবার সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জৈশ-ই-মোহাম্মদের নামে উল্লেখিত একটি ইমেল আইডি থেকে দেয়া হয় হুমকির বার্তা। এতে আতঙ্ক ছড়ালে পুলিশ তল্লাশি শুরু করে পাটিয়ালা হাউস, সাকেত, রোহিণী ও 30 হাজারের আদালত চত্বর ও দুটি স্কুল প্রাঙ্গণে। অন্যদিকে গেল সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর। ফরিদাবাদে জিজ্ঞাসাবাদের মুখে 2000 শিক্ষার্থী। অনুসন্ধান তীব্র হয়েছে জম্মু কাশ্মীরের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে ঘিরে। সেখানে কর্মরত ছিলেন অভিযুক্ত চিকিৎসক ওমর মোহাম্মদ। বিশ্ববিদ্যালয়টির দিল্লি অফিস সহ 25টি এলাকায় বড় পরিসরে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি আলাদা অভিযানে 15 সন্ত্রাসী নিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। নিহতদের সবাই পাকিস্তানি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফিতনা আল খাওয়ারিজের সদস্য বলেও জানিয়েছে আইএসপি-এর। এদিকে সফল অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশটির প্রেসিডেন্ট আসিফ আল জারদারি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান ও পাকিস্তান ও এদের উপশাখার কার্যক্রম নিয়ন্ত্রণে অভিযান জোরদার করেছে পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী। গত সপ্তাহেও 3টি আলাদা স্থানে অভিযানে 24 সন্ত্রাসী নিহতের দাবি করে আসছে দেশটির সেনাবাহিনী। যুদ্ধবিমান বিক্রি ও ব্যবসায়িক চুক্তির প্রস্তাব দিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানাচ্ছেন ট্রাম্প। বৈঠকের আগেই সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি নিয়ে ট্রাম্পের ঘোষণায় আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্পের দাবি, সৌদিকে এই সহায়তা দেওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য আসবে। যুদ্ধবিমান ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক কর্মসূচি সহ বেশ কয়েকটি ব্যবসায়িক চুক্তি হবে দুই দেশের মধ্যে। ওয়াশিংটনের চাওয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে রাজি করানো। এছাড়া যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগে সৌদির প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের 7 বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগি হত্যায় সৌদি যুবরাজের হাত আছে বলে দাবি করেছিল CIA। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে বায়ুমণ্ডলীয় ঝড় ও প্রবল বৃষ্টিতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে নদীর পানি উপচে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। পানির নিচে ডুবে গেছে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অঞ্চল। প্রচণ্ড ঝড় ও বাতাসে উপড়ে গেছে গাছ, ভেঙে গেছে ঘরবাড়ি ও অবকাঠামো। গাছের নিচে চাপা পড়েছে বহু যানবাহন। এছাড়া পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা। দুর্বল অবকাঠামোর কারণে ফ্রান্সের লুভ মিউজিয়ামের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 1930 সালের দশকে নকশা করা জাদুঘরটি বন্ধ করে দেওয়া অংশটিতে ফরাসি মুকুট ও রত্ন এবং বেশ কিছু অফিস কক্ষ রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় নিচের বিমগুলো দুর্বল হয়ে পড়েছে। এছাড়া প্রথম তলার কাম্পানা গ্যালারিটি বন্ধ করে দিয়ে দ্বিতীয় তলার 65 জন জাদুঘর কর্মীকে স্থানান্তর করা হয়েছে অন্য জায়গায়। গেল 19 অক্টোবর দিনে দুপুরে জাদুঘরে মূল্যবান রত্ন ও নিদর্শন চুরি হয়, যেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনার পরই মূলত জাদুঘরের নিরাপত্তা ও অবকাঠামো দুর্বলতার বিষয়টি সামনে আসে। উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইজ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এতে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও মহিলা উদ্যোক্তাদের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিলের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। দুই নেতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন। এই সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় বাড়ছে সমর্থকদের। এই মুহূর্তে সেখানে আছেন শরীফ রওশন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রওশন, এই
ইতিমধ্যেই তো দর্শকরা চলে এসেছেন খেলা দেখতে, তো দর্শকদের মধ্যে কেমন উত্তেজনা দেখছেন এবং স্টেডিয়ামের ভেতরে দর্শকদের জন্য কি কি আয়োজন থাকছে এবং আপনার কি কি নিরাপত্তা দেখেছেন সে বিষয়ে জানাবেন। এর মধ্যে কিন্তু জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলে উঠেছে, উত্তেজনা বেশ টইটম্বর বলা যায়। এর মধ্যে যে কনসার্ট আয়োজনের কথা ছিল, যে ফাহাদ আমাদের সবকিছু মিলিয়ে আসলে কনসার্টের জন্য যে উত্তেজনা বাংলাদেশের মানুষের সমর্থকের, স্টেডিয়ামের ভিতরে আরো 2 ঘন্টা বাকি আছে হামজা সমিতিদের লড়াই। তবে এর আগে যে কনসার্টের কথা বলা হচ্ছিল ফুয়াদ এবং তার টিম নিয়ে, সেই কনসার্ট কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আপনি জানেন যে ম্যাচের মধ্যবর্তী সময়ে কিন্তু একটা লেজার শোর আয়োজন করা হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে। বেশ জাঁকজমকপূর্ণ সেই আয়োজনটি ছিল। এরপর বাংলাদেশ হংকং ম্যাচ হয়েছে, নেপাল ম্যাচ হয়েছে, সেভাবে আয়োজন না করলেও এবার আবারও যে বিগ ম্যাচ বলা হচ্ছে বছরের সবশেষ বিগ ম্যাচটি ভারত বাংলাদেশের, সেই ম্যাচে ভারত বাফুফের পাশাপাশি যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে, নিরাপত্তা কর্মী আছে, সবাই বেশ তারাও আসলে নিজেদের দায়িত্বের সর্বস্বটা দেওয়ার জন্য আসলে তারাও এখন আমরা দায়িত্ব পালনের শুরু থেকেই দেখেছি বিকেল 3টার সময় গেট খোলার পরপরই দর্শকদের সেইভাবে আসলে উপস্থিতি আমরা নজরে আসিনি। তবে সন্ধ্যার পরপরই যখন আসলে সময়টা খুব সন্নিকটে চলে এসেছে, তখনই কিন্তু দর্শকদের যে একটা উপচে পড়া ভিড় সেটা আমাদের নজরে পড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, সিভিল ড্রেসে কিন্তু এখানে নিরাপত্তা বাহিনীর, সেনাবাহিনী, স্কোয়াড সবাই আসলে আইনশৃঙ্খলা বাহিনী সবাই আসলে কাজ করছেন। এবং এর কিছুক্ষণ আগে কিন্তু একটি কালোবাজারি ঘটনা ঘটেছে, 2 জনকে সেনাবাহিনী তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছেন। গত ম্যাচে, নেপাল ম্যাচে আমরা যেটা দেখেছিলাম, বেশ ঢিলেঢালা নিরাপত্তার মধ্যে কালোবাজারি পুরো ছেয়ে গেছিল জাতীয় স্টেডিয়াম। এই ম্যাচে আসলে সেই ঘটনা যাতে না ঘটে সেটার জন্য বেশ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাফুফের তরফ থেকে সর্বদা আসলে তারাও আসলে সেই জায়গাতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম ভক্ত সমর্থকদের সাথে, যারা আসলে সেই 1980-র দশকে মোহামেডান আবাহনী ম্যাচ দেখতে এসেছেন। এইবার তারা এই হামজা সমিতি নতুন জেনারেশনে তারা ম্যাচ দেখতে এসেছেন। বলা চলে ছোট্ট ঘরের ছোট্ট শিশু থেকে শুরু করে সর্বোচ্চ যারা বয়স্ক আছেন তারা আসলে এই ম্যাচটা দেখতে এসেছেন। কারণ অবশ্যই বাংলাদেশ ভারত ম্যাচ বলে কথা, 22 বছরের যে বন্ধত্ব জয়ের সেটা এবার কাটাতে চায় হামজা সমিতিদের পথ ধরে। নিশ্চয়ই সেটা আসলে এই সাফল্য আসবে এই রাতে। এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ ভারতের ফুটবল ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন শরীফুল হোসেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।